বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত আপনার ডাক্তার শীর্ষক আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও নতুন বর্ষের শুভেচ্ছা। সম্মানিত সুধীবৃন্দ, সারা দেশে শীত জেঁকে বসেছে। একইভাবে সিলেট বিভাগীয় শীতের প্রকোপ বেড়েছে, তাই শিশুদের রোগ বৃদ্ধির হারও বেড়েই চলেছে। তো এ বিষয়ে আলোচনার জন্য আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অফ সায়েন্সের ডিন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান স্যারকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। তা আমরা শুনবো স্যারের কাছে কিভাবে এই আমাদের বিভাগে যেভাবে শীতের প্রকোপের কারণে শিশুদের নানা ধরনের রোগ শোক হচ্ছে, এই সম্পর্কে কিভাবে প্রতিকার এবং প্রতিরোধ করা যায়, এই বিষয়ে আমরা আজকে শুনব। স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, ধন্যবাদ জানাচ্ছি এর জন্য আপনাকে, এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। স্যার, এই ব্যাপারে আমাদের একটু বলেন। ধন্যবাদ ডাক্তার আসাদুজ্জামান জুয়েল, আপনি আমাকে এখানে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন বলে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সিলেট ডাক মাল্টিমিডিয়ার প্রোডাকশন যে দর্শক যারা আছেন তাদেরকেও আসসালামু আলাইকুম এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনারা জানেন যে এই অঞ্চলে, বিশেষ করে সিলেট অঞ্চলে একটি শীতের প্রকোপ বাংলাদেশে অন্যান্য অঞ্চলে থেকে কিছুটা বেশি থাকে। তো এই শীতের সময় সাধারণত সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এই ধরনের রোগ শিশুদের একটু বেশি হয়ে থাকে। শীতের সময় দেখা যায় যে অনেক সময় আমরা প্রপারলি যে শিশুদেরকে ঢেকে রাখা বা ঠান্ডা বাতাসে, যেটা বাইরে গেলে অনেক সময় আমরা শীতের মৌসুমটা হচ্ছে বেড়ানোর মৌসুম, আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। বাচ্চাদের যখন পরীক্ষা শেষ হয়ে যায় তারাও বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে চায়, সিলেটে বা সিলেটের বাইরেও। তখন দেখা যায় যে জার্নিতেও অনেক সময় ঠান্ডা লাগে, বাতাস লাগে। ঠান্ডা বাতাসের প্রকোপে দেখা যায় অনেক সময় যে এই ধরনের সর্দি কাশি রোগটা একটু বেশি হয়, এবং তখন নিউমোনিয়াজনিত রোগ হতে পারে, বা ব্রঙ্কিওলাইটিস যেটা আমাদের বলি শিশুদের হয়ে থাকে, এই ধরনের রোগ হয়ে থাকে। তো আমি যেটা বলবো যে এই রোগ থেকে বাঁচতে হলে যেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আমরা জার্নি করব বা ঘরের বাইরে বের হব শীতের সময়, তখন যাতে আমরা সঠিকভাবে সুন্দরভাবে শিশুদেরকে কাপড় বা গরম কাপড় আমরা পরিধান করাই। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে যেটা হয়, আমরা দেখা যায় যে আমরা অনেক সময় ভালো বা গরম কাপড় পরাই, কিন্তু মাথা দেখা যায় যে অনেক সময় ঢেকে রাখি না। একদম নবজাতকের শরীরের কিন্তু 4/1 হচ্ছে মাথা, আর আমরা যারা অ্যাডাল্ট তাদের 10/1 মাথা। সুতরাং যদি আমরা 4/1 অনাবৃত রাখি, সেখানেও ঠান্ডা লাগতে পারে। তো আমি অনুরোধ জানাবো যে ছোট শিশুদের ক্ষেত্রে সবসময় যাতে আমরা গরম কাপড়, যেগুলি সোয়েটার বা জ্যাকেট যেগুলি পরাই না কেন, তার সাথে সাথে মাথায় যাতে একটা টুপিও আমরা পরিধান করাই, তাতে কিন্তু তার এই ঠান্ডা লাগাটা কম হবে, এবং সেখান থেকে কিন্তু এই ধরনের রোগ শোক হওয়ার সুযোগ কম থাকবে। এছাড়াও কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে বেশ শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, কারণ বাইরে গেলে বিভিন্ন ধরনের খাবার তারা অনেক সময় খায়, স্ট্রিট ফুড যেটা আমরা বলি, বা অথবা কোথাও যাচ্ছে যে খাবারের সাথে সে অনেক সময় অভ্যস্ত নয়, সেই ধরনের খাবার খাওয়ার ফলে বাচ্চাদের অনেক সময় ডায়রিয়া প্রকোপ হচ্ছে, বা অনেক সময় যে পানি সে বাইরে যে খাচ্ছে, সে পানি হয়তো বা ফুটানো না, বা পানি যেটা আমরা অনেক সময় মিনারেল ওয়াটার যেগুলি বাচ্চারা বা বড়রা যায়, আমরা যারাই খাই না কেন, সেগুলি ঠিকভাবে প্রিপেয়ার্ড থাকে না। তো এই পানি ব্যবহারের ফলে, খাবারের ফলে কিন্তু অনেক সময় ফুড পয়জনিং বা ডায়রিয়াও হতে পারে। তো আমি আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে আমি বলবো যে তারা যাতে একটু শিশুদের খাবারের ব্যাপারে, পানির ব্যাপারে যাতে তারা একটু সতর্ক থাকেন। ধন্যবাদ স্যার। আর যে সমস্ত শিশুরা হাসপাতালে আসে, সেটা আপনাদের টারশিয়ারি হাসপাতাল হোক বা মফস্বলের যে সমস্ত হাসপাতালগুলো আছে,
সেখানেও আসে, যে যে রোগগুলো নিয়ে আসে এর ব্যাপার প্রতিকারের ব্যাপার সম্পর্কে একটু বলেন। যখন আমাদের দেশ মানুষের মধ্যম আয়ের দেশ, আমরা অনেক সময় বলি যে আমাদের সবসময় রোগের প্রতিরোধের দিকে আমার মনে হয় বেশি খেয়াল করতে হবে। যখন রোগ হয়ে যায় তখন আমরা প্রতিকার দিকে আমরা যাই, তখন নিকটস্থ যারা চিকিৎসক আছেন বা শিশু বিশেষজ্ঞ আছেন অথবা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, বা যদি আমি বলি যে সিলেট মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে টারশিয়ারি লেভেলে, এছাড়াও সদর হাসপাতালগুলি আছেন, যখনই আপনারা দেখবেন যে আপনাদের শিশুরা তার শ্বাসকষ্ট হচ্ছে অথবা সর্দি কাশি বেশি হচ্ছে, জ্বরের মাত্রা বেড়ে যাচ্ছে, অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন অথবা নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। সেখানে যাওয়ার পরে আমরা সাধারণত রোগী দেখে চেষ্টা করি রোগ নির্ণয় করার জন্য। যদি প্রয়োজন হয় অনেক সময় এক্স রে করতে হয়, এক্স রে করলেও অনেক সময় রোগী নিউমোনিয়া নাকি ব্রঙ্কিওলাইটিস বা অন্য কোনো রোগ আছে কিনা সেটা শনাক্ত করা যায়। সেই অনুযায়ী আমরা অনেক সময় চিকিৎসা দিয়ে থাকি। যেগুলি মারাত্মক নিউমোনিয়া নিয়ে আসে সেগুলি রুগীদের বা শ্বাসকষ্ট অনেক সময় বেশি হয়ে থাকে, বা রুগী দেখা যায়, বাচ্চারা দেখা যায় অনেক সময় খাবার খাচ্ছে না, খাওয়াটা ছেড়ে দেয়, খুব বেশি শ্বাসকষ্ট হয়, বুক অনেক বেশি উঠানামা করে। এই ধরনের যখন আমরা মানে সিরিয়াস যখন কন্ডিশন হয় তখনই আমরা রুগীদের ভর্তি দেই, এবং ভর্তি রুগীদের ক্ষেত্রে যেটা আমরা তার রোগ অনুযায়ী অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক দেই, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক অনেক সময় দিতে হয় রোগী হাসপাতালে ভর্তি হলে। আর যদি দেখা যায় যে আউটডোরে আসার পরে বা যদি কোনো রোগী ডাক্তারের চেম্বারে রোগী যান, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে সেটা যদি সিরিয়াস পর্যায়ে না হয়ে থাকে, শুধুমাত্র নিউমোনিয়া নিয়ে যদি আসে বা সর্দি কাশি নিয়ে আসে, সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। শুধুমাত্র আমরা কাফ রেমেডি যেগুলি আছে এই ধরনের কোনো ঔষধ অথবা নাকের ড্রপ দিয়ে, বা অনেক সময় আমরা খাবারের একটু মডিফাই করে, যদি একটু গরম পানি বা অনেক সময় যদি একটু লাল চাও অনেক সময় একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে সেটাও খেতে পারে। এই ধরনের রেমিডিও কিন্তু ভালো। তো সবসময় যে অ্যান্টিবায়োটিক দিতেই হবে তা নয়, কিন্তু যখন প্রয়োজন হবে হাসপাতালে ভর্তি হওয়ার পরে তখন, এবং যেটা আমি বললাম যে একটু যে সিরিয়াস পর্যায়ে হয়ে থাকে রোগের প্রকোপটা, সেই ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে এবং সেখানে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে। থ্যাংক ইউ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার প্রথমে যেটা বললেন যে সচেতন হতে হবে, অর্থাৎ আমাদের গার্জিয়ানদের বা অভিভাবকদের প্রথমে সচেতন হতে হবে এই ব্যাপার বললেন। আমরা নিজেও জানি সবাই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেই ব্যাপারে বলে হাঁচি কাশি সর্দি অথবা ডায়রিয়া যেটা হয় এই সমস্তগুলো থেকে মাথা ঢাকতে হবে। এবং বললেন যে শিশুদের 1/4 যেহেতু ওখানে থাকে, অনাবৃত থাকে, মাথাটা ঢাকতে হবে। এবং এই ব্যাপারগুলো সচেতনভাবে আমাদের দায়িত্ব অভিভাবকদের, যে কিভাবে বাচ্চাদের প্রথম দিকে তাদের আবৃত করে রাখতে হবে এবং তাদের পরিচালনা করতে হবে, গড়ে তুলতে হবে। পাশাপাশি যারা বিভিন্ন জায়গায় যান, এই বিষয়ে স্যার বললেন যে ডায়রিয়া থেকে দূরে থাকতে হলে পানের একটা যে ব্যাপার আছে, সব পানি পান করানো যাবে না, ফুটিয়ে পান করতে হবে, স্যার যেটা বললেন। তো এই বিষয়ে আপনারা জানলেন। প্রতিকার সম্পর্কেও স্যার বললেন যেটা, যে সংশ্লিষ্ট চিকিৎসক শিশু বিভাগের যারা আছেন অথবা নিকটস্থ যারা আছেন প্রথম তাদের কাছে যাবেন। সেই চিকিৎসক সমূহ যদি বেশি মনে হয় নিউমোনিয়া, শ্বাসকষ্ট, অক্সিজেনের প্রয়োজন হয় বা হাসপাতাল ভর্তির ব্যাপারে টারশিয়ারি লেভেলের হাসপাতাল যেমন সিলেট এমএ জসিম মেডিকেল হাসপাতাল, এই সমস্ত আমাদের হাসপাতালগুলো স্বর্ণাপন্ন হতে হবে। তো ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। এবার দ্বিতীয় প্রশ্নে আসছি। স্যার, সিলেট বিভাগে আমাদের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো আছে, সেখানে দেখা যায় শিক্ষার মানের ব্যাপারে বিভিন্ন পক্ষ থেকে, বিভিন্ন সুধীজন থেকে শুরু করে বিভিন্ন জনের পক্ষ থেকে বলা হয় যে মান উন্নয়নের জন্য কীভাবে করা যায়, সেটা চিকিৎসক নিয়োগ থেকে শুরু করে তাদের বিহেভিয়ারাল চেঞ্জের দরকার আছে। এবং এই বিষয়ে আপনার চিন্তা ভাবনা আছে? আপনি জানেন যে আমি সিলেট শাহজাহান বিজ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ফ্যাকাল্টি ডিন হিসাবে আছি। এছাড়াও
আমাদের যে সিলেট মেডিকেল ইউনিভার্সিটি আছে সেটার পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি চেষ্টা করছি যে শিক্ষার মান আমাদের এই সিলেট বিভাগে 4টি বেসরকারি এবং 3টি সরকারি মেডিকেল কলেজ আছে। আমি প্রথম থেকেই চেষ্টা করছি যে এই 7টি মেডিকেল কলেজের শিক্ষার মান যাতে আমরা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আমরা যাতে রাখতে পারি, সেজন্য আমি প্রত্যেকটা আমাদের মেডিকেল কলেজে কিন্তু মেডিকেল এডুকেশন ইউনিট আছে, সেই ইউনিটগুলিকে কার্যকরী করেছি। এবং আমি অলরেডি সিলেট মেডিকেল কলেজে আমরা ওসমানী মেডিকেল কলেজে আমরা প্রত্যেকটা ফেজ কমিটি আমাদের আছে পরীক্ষার জন্য, সেই ফেজ কমিটিগুলিকে অ্যাক্টিভেট করেছি। সাবজেক্ট কমিটি আছে, সেই কমিটিগুলিকে আমরা অ্যাক্টিভেট করেছি এবং বছরের একটা ইয়ার প্ল্যান আমরা তৈরি করছি এবং সেই ইয়ার প্ল্যান নিয়ে আমরা অন্যান্য মেডিকেল কলেজের সাথে বসবো। আমরা চেষ্টা করছি যে সবার যে একটা স্ট্যান্ডার্ড মান যাতে সবার থাকে। অলরেডি সিলেটের যে মেডিকেল কলেজগুলি আছে, প্রাইভেট বলেন বা সরকারি বলেন, এগুলি বেশ উঁচু মানের আমি বলবো দেশের অন্যান্য অনেক প্রাইভেট মেডিকেল বা সরকারি মেডিকেল কলেজের তুলনায়। ভালো ভালো শিক্ষকরা এখানে আছেন, শিক্ষার মান ভালো। তো আমরা সবগুলোকে একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। পরীক্ষার পদ্ধতি বলেন, পরীক্ষার রেজাল্ট বলেন, যে আমাদের যে লাস্ট যেটা ফাইনাল প্রফেশনাল পরীক্ষা হলো শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেই ফাইনাল প্রফেশনাল পরীক্ষা অনেক সময় রেজাল্ট দিতে দেখা যেত 1 মাস 1.5 মাস লেগে যেত। আমি দায়িত্ব পেয়েছি গত প্রায় 7 দিন হয়। পাওয়ার পরেই আমি খুব দ্রুততার সাথে চেষ্টা করছি যে রেজাল্টটা আশা করি 10 দিনের মধ্যেই, পরীক্ষা শুরু 10 দিনের মধ্যেই আমরা এই রেজাল্টটা পাবলিশ করতে যাচ্ছি। তাতে যেটা হবে যে অনেক সময় পরীক্ষা নিতে দেখা যায় যে অনেক সময় আমরা অনেকটা সময় লেগে যায়। তো আমরা অলরেডি সিলেট, আমরা রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আন্ডারে যে মেডিকেল কলেজগুলি আছে তাদের কিছুটা পিছিয়ে আছি। ঢাকা মেডিকেল কলেজ আমাদের থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল কলেজ একটু তারা আমাদের থেকে পিছিয়ে আছে। আমরা চাই যে দেশের সব মেডিকেল কলেজে যেহেতু একই দিনে ভর্তি পরীক্ষা হয়, একই দিনে ক্লাস শুরু হয়, এবং কিছুটা এটা কারণ হলো যে করোনার সময় কারণে কিছুটা এই বিপত্তিটা হয়েছে যে সব ব্যাচগুলি যে একটা সময় মতো পরীক্ষাটা হয় নাই। তো আমরা এখন চেষ্টা করছি যে এই সময়টা কাভার করে নিয়ে আসার জন্য, এবং সেই অনেকটুকুই কাভার হচ্ছে। সামনের দিনগুলিতে আমরা বাকি যে পিছানোটা ইনশাল্লাহ আশা করছি যে কাভার হয়ে যাবে। এবং এই পরীক্ষার মান এবং পরীক্ষার যে পদ্ধতিগুলি বা রেজাল্ট যাতে দ্রুততার সাথে দেয়া যায়, সেটা অলরেডি আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং সেটা আপনারা সামনে দেখতে পারবেন যে ইনশাল্লাহ যে দ্রুততার সাথেই আমরা পরীক্ষা নেওয়া এবং ফল দিতে পারবো। থ্যাংক ইউ স্যার, এই আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটা বললেন, সিলেট বিভাগের সরকারি এবং বেসরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সবগুলোর মধ্যে একটা সুসামঞ্জস্যতা এনে পরে সেটা শিক্ষাক্ষেত্রে, শিক্ষক নিয়োগ ক্ষেত্রে থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে একটা সামঞ্জস্যপূর্ণতা নিয়ে আসবেন, এটা আমাদের আশা এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করি তিনি পারবেন। শুধু দর্শক শ্রোতা, এর পরের প্রশ্নে আমরা স্যারের কাছে যাচ্ছি। সেটা হচ্ছে, স্যার আপনি বলেছিলেন এবং আমরা পত্রপত্রিকা দেখেছি, গত কিছুদিন আগে আপনি সুনামগঞ্জ মেডিকেল কলেজে গিয়েছিলেন একটা প্রোগ্রামে, সেখানে বলেছিলেন তাদের ইন্টার্নশিপ সমাপনের আগ পর্যন্ত, অর্থাৎ এমবিবিএস যখন ফাইনাল প্রফেশনাল পাস করে তারপরে ইন্টার্নশিপ করতে হয়, তাদের সেই ব্যবস্থাটা নাই। তা আপনি বলেছিলেন যে এটা ওসমানী মেডিকেল কলেজে ব্যবস্থা করবে, এটা কতদূর কি আপনার মতামত? আমি যখন সুনামগঞ্জ মেডিকেল কলেজের ওদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে ওনারা প্রধান অতিথি করে নিয়ে যান, এবং সেই অনুষ্ঠানে ছাত্রদের থেকে ছাত্রছাত্রী দাবি করেন যে তারা যেহেতু তাদের হাসপাতাল এখনও চালু হয় নাই, সেই কারণে ওরা অলরেডি 4th ইয়ার উঠে গেছে, সামনে 5th ইয়ারে ওদের পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, এবং এর আগে যেহেতু হাসপাতাল কার্যক্রম শুরু হয় নাই, তার দাবি জানিয়েছিলেন যে যদি সিলেট মেডিকেল কলেজে হাসপাতালে যদি এই ব্যবস্থা করা যায়, তো আমরা এখানে ঘোষণা দিয়ে এসেছিলাম যদি
অধ্যক্ষ মহোদয় সুনামগঞ্জ মেডিকেল কলেজের উনি যে ব্যবস্থা করতে পারেন ছাত্রছাত্রীদেরকে যদি সিলেট নিয়ে আসেন, জি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেই ছাত্রছাত্রীদের হাসপাতালে, আমাদের হাসপাতালে সেই ক্লাস এবং ট্রেনিং ব্যবস্থা, যেহেতু আমাদের হাসপাতালের রুগীর প্রচুর, আপনারা জানেন যে সিলেট উসমানী মেডিকেল কলেজে প্রচুর রুগী ভর্তি হয় এবং এখানে আমাদের পর্যাপ্ত শিক্ষকরাও আছেন। সেখানে আমরা ব্যবস্থা করে দিব, কিন্তু ওনারা সেই শিক্ষার্থীদের যাতে নিয়ে আসার ব্যবস্থা ওনাদের করতে হবে। এবং যদি এখনও আমি ওনাদেরকে বলবো কর্তৃপক্ষকে, যদি ওনারা সেই ব্যবস্থা করেন, জি, স্যার। আমরা আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যাতে প্রপারলি ক্লাস হয় এবং যে রুগীদের যে দেখা প্র্যাকটিক্যাল যেটা, যেটা যেহেতু ওনাদের হাসপাতাল চালু হয় নাই, কারণ শুধুমাত্র থিওরি পড়ে তো ডাক্তার হওয়া যাবে জি, না, স্যার। প্র্যাকটিক্যালটাও অনেক ইম্পর্টেন্ট। Yes, এবং এখানে আমাদের যে শিক্ষকরা আছেন তারাও প্রস্তুত, তারাও রাজি যে যদি ওরা আসে শিক্ষার্থীরা সুনামগঞ্জ মেডিকেল কলেজের, তাহলে আমরা আমাদের হাসপাতালে তাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি নেওয়ার ব্যবস্থা করব এবং আমরা প্রস্তুত আছি, Yes. সেটার জন্য আমরা প্রস্তুত আছি। থ্যাংক ইউ স্যার আপনার সদিচ্ছার জন্য। শুধু শ্রোতামণ্ডলী, এই প্রথম আমরা অনিশ্চয়তায় ছিলাম যে নতুন দুটি মেডিকেল কলেজ সিলেট বিভাগে হয়েছে, হবিগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজ, এবং চিকিৎসকদের শেষ ভরসা স্থলই থাকে একটা হাসপাতাল পাশ করার পর, এবং সেখানে শিক্ষা, হাতে কলমে শিক্ষার ব্যাপার আছে, এখানে বিভিন্নভাবে অস্ত্রোপচারের ব্যবস্থার প্রয়োজন আছে, কিন্তু চাইলেই এই সংস্থাপন যে সংস্থায় এই ইয়েগুলো করা যায় না, মানে সম্ভব না। কাজেই স্যার যে ইচ্ছা প্রকাশ করলেন এবং সত্যিকার অর্থেই সদিচ্ছার পরিচয় দিলেন, তাতে আমরা আসলেই অত্যন্ত আনন্দিত যে সুনামগঞ্জ মেডিকেল কলেজ যে ছাত্রছাত্রীরা তাদের যানবাহনের মাধ্যমে শুধু পৌঁছায় দেবেন, বাকি দায়িত্বটা স্যার নিয়েছেন, বিশাল একটা সদিচ্ছার পরিচয়। তো আমরা আশা করব অন্যান্য মেডিকেল কলেজগুলো যাতে স্যারের এই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে, ওনার পথ যাতে সবাই অবলম্বন করে। স্যার, এবারের প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ থেকে বাইরে চিকিৎসা নেওয়ার যে প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষত সিলেট বিভাগে নানা ছোটোখাটো অসুখ হলেই দেখা যায় আমাদের দেশের চিকিৎসা না নিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায় বা দূরবর্তী দেশেও যায়। এই যে দূরবর্তী দেশে যাওয়ার প্রবণতা, এটা কমাতে হলে আপনার মতামতটা আমরা জানতে চাই। পাশাপাশি এই মানে ডাক্তার কি আমাদের দেশে নাই, যে না পাওয়ার কারণে বা না থাকার কারণে বিদেশে চলে যাচ্ছে? তাহলে এই ব্যাপারে আপনার মতামত স্যার একটু তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে যে আপনি একটু সুন্দর প্রশ্ন করেছেন। যে আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশগুলিতে অনেক সময় দেখা যায় যে রোগীরা যাচ্ছেন, এতে আমাদের প্রচুর একটা রেমিটেন্স বলেন বা ফরেন কারেন্সি আমাদের খরচ হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে যেটা বক্তব্য হলো যে গত 6 মাসে আপনারা দেখেছেন যে এই প্রবণতাটা বিভিন্ন কারণে কমেছে। রোগী হয়তোবা উনারা ভিসা পাচ্ছেন না বা যেতে পারছেন না, হ্যাঁ, বা কমেছে, কিন্তু এর ফলে যে এখানে একটা মহামারী বা রোগীর মৃত্যু বেড়ে গেছে এরকম কিছু না। কিছুটা হলো মন মানসিকতা। আমাদের এই দেশে অনেক, আপনি নিজেও জানেন যে খুব ভালো চিকিৎসকরা আছেন যারা পোস্ট গ্রাজুয়েশন করে দেশে সেবা করছেন, সরকারি হাসপাতালে বা প্রাইভেটলি করছেন। কিন্তু যে জিনিসের কিছুটা অভাব, যেটা আমরা অনেক সময় রোগীদের থেকে পাই, যে কাউন্সিলিংয়ের কিছুটা অভাব। রোগীর সাথে হয়তোবা আমরা যেভাবে রোগীরা বা রোগীর অ্যাটেন্ডেন্টরা যেভাবে চান সেভাবে অনেক সময় আমরা অনেকেই হয়তোবা সেভাবে ওনাদের সাথে কথাটা কম বলি বা বুঝতে চাইলে আমরা অনেক সময় ভালোভাবে বুঝাই না। আমার কাছে মনে হয়েছে যে এখানে কিছুটা অভাব হয়তোবা আছে, যেটা হয়তোবা তারা বাইরের দেশে যখন যায় তখন দে ফিল কমফোর্ট যে এখানে তাদেরকে ডাক্তাররা হয়তোবা বেশি সময় দিয়ে রুগী দেখছেন বা কথা বলছেন, বা এখানে আরও কাউন্সিলররা থাকেন রোগীর যারা আগেই যারা মানে ডাক্তার না, তারা বিভিন্নভাবে রোগ সম্বন্ধে প্রথমে কন্ট্রিবিউট করেন, শুনেন, জানেন। তো কিন্তু আমাদের দেশে যদি আমি বলি যে রোগ নির্ণয়ের জন্য যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি আছে, এটাও কিন্তু অন্যান্য দেশের তুলনায় যে মানে খারাপ বা কিছুটা কম সেটা না। এখানে কিন্তু অনেক ভালো ভালো
রোগ নির্ণয়ের ডায়াগনোস সেন্টারগুলি গড়ে উঠেছে। তো তারপরেও আমি বলবো যে আরও কিছু উন্নত মানের হাসপাতাল বিষয়ভিত্তিক, জি স্যার। যেটা যদি আপনি যেটা বললেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে অলরেডি আছে, জি যে বড় বড় হাসপাতালগুলি আছে, সেই তুলনায় কিছুটা আমি বলবো যে কম আমাদের দেশে জি আছে। স্যার। তো যারা অনেক বিত্তবান আছেন, যারা অলরেডি স্বাস্থ্যসেবায় কন্ট্রিবিউট করছেন, হ্যাঁ, বড় বড় কর্পোরেটরা, আমি যদি তাদেরকে আহ্বান জানাবো যে তারা যদি এই ধরনের বড় হাসপাতাল এখানে দেশে গড়ে তোলেন, তাহলে কিন্তু, হ্যাঁ, এবং আমরা যদি আমাদের যে চিকিৎসকরা জি স্যার। দেশের বাইরে বিভিন্ন দেশে কাজ করছেন, জি স্যার। আমেরিকায় আছেন, কানাডায় আছেন, ইংল্যান্ড আছেন, তাদেরকে যদি আমরা একটা সুযোগ করে দিতে পারি দেশে কাজ করার, যে একটা সময় এসে তারা দেশে কাজ, এবং তারা চান, জি স্যার। তারা চান, অনেকের সাথে আমার অলরেডি আলাপ হয়েছে, তারা দেশে যদি তাদের সুযোগ করে দেওয়া হয় তারা দেশে কাজ করতে চান, তারা মেডিকেল কলেজগুলিতে ক্লাস নিতে চান। সেই সুযোগ যদি আমরা তৈরি করে দিতে পারি সরকারের তরফ থেকে, যদি একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে কিন্তু এই প্রবণতাটা আমি মনে করি যে অনেক কমে যাবে, এবং এতে আমাদের যে ফরেন যে কারেন্সি অনেক সাশ্রয়ী হবে। এবং এই উদ্যোগটা এখনই সময়, আমার কাছে মনে হচ্ছে যে এখনই সময়। আমরা যদি এখনই এই বিষয়টা নিয়ে নজর দেই, জি স্যার। আমরা চিকিৎসকরা বলেন, অথবা সেই যদি আমাদের যে মন্ত্রণালয় বা সরকারের বিভিন্ন পর্যায়ে যারা উচ্চপদস্থ আছেন, তারা যদি একটু নজর দেন যে কিভাবে, কেন রোগীরা যাচ্ছে, এটা কিভাবে আমরা বন্ধ করতে পারি, এবং আমাদের এখানে যদি কোথাও কোথাও সেবার মান আর একটু বাড়াতে হয়, তাহলে সেদিকে নজর দেওয়া যদি যায়, জি স্যার। তাহলে কিন্তু বাইরের দেশে একটা মানে অনেক সময় ভিসা পেতেও তো সমস্যা হয়। আমি জি, দেখি যে দিনের পর দিন রোগী ওয়েট করছেন। আপনি যদি এখন যদি আমরা হৃদরোগের কথাই চিন্তা করি, জি দেখেন স্যার। আমাদের দেশে কিন্তু এখন সব ধরনের চিকিৎসা হচ্ছে, জি। অপারেশন হচ্ছে, শিশু বাচ্চাদেরও অপারেশন হচ্ছে। জি স্যার। তো আ বা বা সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, আমার মনে হয় অন্যান্য রোগের ক্ষেত্রেও সেটা সম্ভব। জি স্যার। এবং এই প্রবণতা আমরা সুযোগ করে, আমাদের ইয়াং অনেক চিকিৎসকরা বেরোচ্ছেন, বিশেষজ্ঞ চিকিৎসক বেরোচ্ছেন, তাদেরকে যাদের বাইরে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। জি স্যার। হ্যাঁ, যাদের তারা বাইরে থেকে ট্রেন আপ হয়ে আবার দেশে আসতে পারেন, সেই সুযোগটা যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের রোগী বাইরের দেশে যাওয়ার প্রবণতাটা আমি মনে করি যে অনেক কমে যাবে। ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামতের জন্য। শুধু শ্রোতামণ্ডলী, স্যার যেটা বললেন যে বাইরে যাওয়ার প্রবণতা, অনেকের দেখা যায় যে আমাদের দেশে যে একই মানের চিকিৎসক পাশের দেশ ভারতে রয়ে গেছে, কিন্তু কাউন্সিলিংয়ের অভাব, অর্থাৎ বোঝানো, রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্টদেরকে বোঝাতে হবে একটু সময় নিয়ে, তাদের চিকিৎসার ক্ষেত্রেও তাদেরকে একটু সময় দিতে হবে। কিন্তু হয়তো কেউ কেউ করেন, অনেকেই করেন না, সেই ব্যাপারে স্যার দৃষ্টি দিতে বললেন। পাশাপাশি এই যে বাইরে যাওয়ার প্রবণতা যেটা, এতে করে আমাদের রেমিটেন্সটা চলে যাচ্ছে। আমাদের দেশ, আমরা জানি আমরা সবাই প্যাট্রিয়ট, দেশপ্রেমিক, কাজে এইটার আমাদের যদি ধারণ লালন করতে হয়, তাহলে অবশ্যই নিজের থেকে সচেতন হতে হবে। না, আমার দেশের একই মানের ডাক্তার থাকে, কেন আমি যাব, এই বিষয়ে স্যার জোর দিলেন। পাশাপাশি সরকার মহোদয়ের কাছেও আশা করলেন যে আমাদের দেশের সন্তানরা বিদেশের বিভিন্ন দেশে রয়ে গেছেন চিকিৎসক হিসাবে, সেটা স্যার বলেন অস্ট্রেলিয়া আছে, আমেরিকা এবং ব্রিটেন আছে, তারাও আসতে আগ্রহী এবং সেবা দিতে ইচ্ছুক। কাজেই বাইলেটারাল G2G, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি এটি করা যায়, স্যার যেটা বললেন, ওনাকেও বলছেন, ওনার অনেক পরিচিত আসতে চায়, কাজে সরকারি সহায়তার মাধ্যমে স্যারের সাথে যোগাযোগ বা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার মাধ্যমে এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদেরকে আনা সম্ভব। এবং অতি আধুনিক যে সমস্ত যন্ত্রপাতির ব্যবহার, যেটা আমাদের দেশে স্বল্পতা রয়েছে, সেটার মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি, এটা স্যার বললেন। পাশাপাশি আরও বললেন যে বেসরকারি লেভেলে যারা বিত্তবান আছেন, তারাও যদি আমাদের এই চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে আসেন, আমরা জানি ভারত বা অন্যান্য দেশেও বড় বড় বেসরকারি প্রতিষ্ঠান বা হাসপাতাল রয়েছে, তৈরি হয়েছে, বেসরকারিভাবে সেটা চলছে, কিন্তু অতি উন্নত মানের চিকিৎসা সেবা তারা দিয়ে যাচ্ছেন। কাজেই স্যার বলছেন যে বেসরকারি যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ যারা, তারা অবশ্যই এটা করা উচিত বলে মনে করি। কারণ আমাদের দেশ সবার, একজন চিকিৎসক, একজন ব্যবসায়ী এবং একজন অন্য লেভেলের প্রশাসনিক কর্মকর্তা, সবার
এই দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমার, আপনার, সবার। স্যার, এবার শেষ প্রশ্ন করছি। অনেক সময় দিয়েছেন, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরে দিয়েছেন, আমরা অত্যন্ত গর্বিত, ধন্য, সিলেট ডাক মাল্টিমিডিয়া ধন্য। শেষ প্রশ্ন করেই আমি আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি টানব এবং এরপর থেকে আমি বিদায় নেব। তো বিদায়ের আগে আপনাদের সবাইকে শুভেচ্ছা, সিলেট দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এবং আপনার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে, যারা দেখছেন, যারা শুনছেন দেশে এবং বিদেশে, সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, স্যারকেও শ্রদ্ধা জানিয়ে এবং কষ্ট করে আসছেন, আবার আপনার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করব এই প্রশ্নটা রেখে। সেটা হচ্ছে, আপনি এত ব্যস্ত মানুষ, তারপরে কিভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান হিসেবে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন? অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপনি মেডিকেল সায়েন্সের, স্কুল অফ মেডিকেল সায়েন্সের আপনি ডিন হিসেবে কাজ করছেন। এরপরেও আমাদের সিলেট বিভাগের একমাত্র বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেন। এই যে 4টি বিভাগে আপনি কাজ করছেন, কিভাবে আপনি এটা সমন্বয় করে থাকেন স্যার? এই ব্যাপারে আমাদের দর্শক শ্রোতাদের একটু জানাবেন কি? থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আপনি এটা ভালো প্রশ্ন করেছেন। আসলে কাজ করতে হলে একটা টিম ওয়ার্ক দরকার হয়। প্রত্যেকটা জায়গায় যদি আপনি একটা সুন্দর টিম ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক কাজ একসাথে করতে পারবেন। সেই নেতৃত্বটাকেই আসলে আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো দুঃখিত। তো আমি চেষ্টা করেছি দায়িত্ব পাওয়ার পরেই আমার মেডিকেল কলেজের যে বিভিন্ন কমিটিগুলি আছে সেগুলিকে আমি অ্যাক্টিভেট করেছি। আমার ডিপার্টমেন্টের যে ইউনিটগুলি আছে সেগুলিকে আমি আরও একটু অ্যাক্টিভেট করেছি। এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যেটা আমি বললাম যে আমি ডিন হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই আমি যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষাটা শেষ হলো, টেবুলেশন টিমে আগে যেখানে 2 জন কাজ করতেন সেখানে আমি নাম্বার বাড়িয়ে 6 জন করেছি। এভাবে মানে টিম ডেভেলপ করলে আপনি অনেক কাজ একসাথে করতে পারবেন। আপনার মধ্যে যদি পরিশ্রম থাকে, সততা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমি বিশ্বাস করি যে কোনো কাজ আপনার জন্য অনেক সময় সহজ হয়ে যাবে। এবং আমাদের কিন্তু অনেক দক্ষ চিকিৎসক আছেন, জনবল আছেন, আমার হাসপাতালে, কলেজে আছেন, হ্যাঁ, এবং তাদেরকে কাজে লাগাতে হবে। এবং সেই কাজে লাগানোটাই আমি চেষ্টা করছি। এবং সেটার জন্য আমি সবচেয়ে বেশি যেটা মনে করি যে মোটিভেশন, সে যদি কাজে আনন্দ পায়, একজন যদি তার ওয়ার্কিং প্লেসে আনন্দের সাথে কাজ করে, তাহলে সে তার 100% ইফোর্টটা সে দিবে। আর আমি যদি সবসময় চাপিয়ে দিতে চাই এবং সবসময় যদি তাকে দেখা যায় যে অতিরিক্ত কাজ দেই, তাহলে কিন্তু সে আউটপুটটা ভালো হবে না। তো আমি সবসময় চেষ্টা করি, অতীতেও আমি যখন যেখানে যে দায়িত্বেই ছিলাম, সবসময় চেষ্টা করেছি যাতে সুন্দর টিম ওয়ার্ক ডেভেলপ করে। এই টিম ওয়ার্ক ডেভেলপ করলে সেই টিমই কাজটা এগিয়ে নিয়ে যাবে। হয়তো বা আমাকে সামনে থেকে সেটা নেতৃত্ব দিতে হবে এবং কাজ যাতে সঠিকভাবে হচ্ছে কি না সেটা মনিটরিং করতে হবে। তো এইভাবেই কাজগুলি হচ্ছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন, শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন হিসাবে বলেন বা অধ্যক্ষ হিসাবে বলেন, আমি চেষ্টা করছি। আপনি জানেন যে দায়িত্ব নেওয়ার পরেই আমাদের মেডিকেল কলেজে একটা ফেস্টিভ্যাল, যেটা আমাদের টুর্নামেন্ট হয়, ফুটবল, ক্রিকেট এবং বিভিন্ন, এগুলো আমরা স্পোর্টস ফেস্টিভ্যাল যেটা, এবং আমরা শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এবং সেগুলি সব টিমওয়ার্কের মাধ্যমে এবং একটা উৎসব মুখর পরিবেশ নিয়ে এসেছি। তো এর মাধ্যমেই কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা সেই কাজের ফলাফলটা ভালো পাবো। তো ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতায় আমি চেষ্টা করছি এবং এখন পর্যন্ত যতটুকু সম্ভব আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে হয়তো আরও ভালো ভালো অনেক কিছু করার ইচ্ছে আছে। এবং সব কিছু নির্ভর করবে যে আমার সহযোগী যারা আছেন, আমার সহকর্মী যারা আছেন, তাদের সহযোগিতার উপর। এবং এখন পর্যন্ত আমি 100% সহযোগিতা পাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে আমি পাবো। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে আমাকে যে দায়িত্ব সরকার থেকে দেওয়া হয়েছে, সেটা যাতে সুন্দরভাবে শেষ করতে পারি, আপনারা দোয়া করবেন। সিলেটের
বিভাগের, শুধু সিলেট মেডিকেল না, সিলেট বিভাগের চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার মান বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। পরীক্ষার পদ্ধতিগুলি আরও যাতে সুন্দর হয় সেটার উপর চেষ্টা করছি। দ্রুততার সাথে ফলাফল যাতে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। মেডিকেল কলেজের স্টুডেন্টদের মধ্যে ডিসিপ্লিন যাতে আসে। এবং ইন দ্য মিন টাইম আপনারা দেখেছেন যে আমি স্টুডেন্টরা যাতে সঠিক ড্রেস পরে কলেজে আসে সেই জন্য আমরা কাজ করেছি। এখন আমরা কাজ করছি তাদের বিহেভিয়ারাল, যেটা নিয়ে আপনি কথা বলেছেন, যে অনেক সময় রুগীরা কেন চলে যাচ্ছে দেশের বাইরে, সেখানে যে মোটিভেশনাল যে কিছু বিষয়গুলি আছে সেগুলির উপর আমরা এখন জোর দিচ্ছি এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতের সুফল আমাদের সিলেটবাসী বলেন বা দেশ পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে এই কথাগুলি বলার সুযোগ আপনারা করে দিয়েছেন। এতে হয়তো ওনাদের যারা দর্শকরা দেশে বিদেশে আছেন তারাও জানলেন যে এখানে আমরা কি ধরনের কাজ করব বা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি। এবং আমি আবারও সবাইকে ধন্যবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছিলেন এবং সুন্দর বক্তব্য দিলেন। আমরা পাশাপাশি দর্শক শ্রোতামণ্ডলী যারা আছেন তারাও এই ব্যাপারগুলো দেখলেন এবং শুনলেন। আশা করি আমরাও একমত, আপনার মাধ্যমে সিলেট বিভাগ তথা দেশ ভালো একটা স্বাস্থ্য শিক্ষার দিকে এগিয়ে যাবে, এটা আমাদের আশা এবং এটা আমাদের ধারণা। তো প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনলেন স্যার যেটা বললেন, 4টা দায়িত্ব কীভাবে পালন করবেন। উনি বললেন যে একটা মোটিভেশন, ইউনিটি এবং সবার সহায়তা, অর্থাৎ আমরা টিম ওয়ার্ক যেটা দরকার। অর্থাৎ আমরা বলতে পারি 10 হেডস আর বেটার দেন 1 হেড, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ একটা টিম ওয়ার্কের মাধ্যমে এগুলো করা সম্ভব হচ্ছে। কাজে আমাদের সম্মিলিতভাবে স্যার যেটা বললেন, সবার হাতকে শক্তিশালী করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের স্যার যেমন যেখানে কাজ করছেন তাদের স্যারের সাথে আমাদের একাত্মতা হয়ে কাজ করতে হবে। এই আত্মবিশ্বাস রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই অনুষ্ঠান শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।